তো প্রাণীদেহের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়। স্নায়ুতন্ত্র সম্পর্কে আমরা পড়ব। স্নায়ুতন্ত্র কাকে বলে? প্রাণীদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সম্পর্ক রক্ষা যে তন্ত্রের মাধ্যমে ঘটে তাকে স্নায়ুতন্ত্র বলে। তার মানে কি, যে তন্ত্রর সাহায্যে, যে কোনো একটা সিস্টেম বা তন্ত্র যার সাহায্যে কি করবে, কোনো একটা প্রাণীদেহ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করবে। যেমন মনে করো তোমাকে কেউ ডাকলো, তুমি সেই ওই ডাকা হচ্ছে আওয়াজটা হচ্ছে উদ্দীপনা, সেটা তুমি গ্রহণ করলে, ঠিক আছে। এবং কোনো একটা তন্ত্রের সাহায্য নিয়ে তুমি আবার সেই ডাকার তুমি সাড়া দিবে, মানে উদ্দীপনায় সাড়া দিবে। তোমাকে ডাকলো, তোমার নাম ধরে, তুমি বলবে কি বা যাচ্ছি, ঠিক আছে। তো এই যে তুমি উদ্দীপনায় সাড়া দিলে, দিয়ে কি করলে, তুমি তার সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করলে, পরিবেশটার সঙ্গে, তোমার চারপাশের পরিবেশের সঙ্গে তুমি একটা সম্পর্ক রক্ষা করলে, একেই বলা হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে কি, প্রাণীদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সম্পর্ক রক্ষা যে তন্ত্রের মাধ্যমে ঘটে তাকে স্নায়ুতন্ত্র বলে। এই স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সিএনএস। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। স্নায়ুতন্ত্রের সাহায্যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে ভৌত সংযোগ বা যোগাযোগ স্থাপিত হয়, তাদের ক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন ঘটে, তাই স্নায়ুতন্ত্রকে প্রাণীদেহের ভৌত সমন্বয়ক বলে। তো কি হচ্ছে, এই যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র কী নিয়ে তৈরি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড এর সাহায্যে কি করছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর সঙ্গে যোগাযোগ স্থাপিত হচ্ছে, ভৌত যোগাযোগ, ফিজিক্যালি যোগাযোগ। এই জন্য এই স্নায়ুতন্ত্রকে বলা হচ্ছে প্রাণীদের ভৌত সমন্বয়ক। মানে সমস্ত অঙ্গগুলোর মধ্যে একটা যোগাযোগ স্থাপন করছে এটা, যে কখন হাতটা সরাতে হবে, কখন মাথাটা ঘোরাতে হবে, এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে একটা যোগাযোগ, কখন কোনটা করতে হবে, এই যে একটা সাজানো, সেই যে কাজটা করছে, সেই যে জিনিসটা কীভাবে কোনটা এখন ঘোরাতে হবে, ঠিক আছে, কোন মাথাটা কোন দিকে ঘোরাতে হবে, আওয়াজ শুনলে কোন অঙ্গর কাছে আওয়াজটা পাঠাতে হবে। মনে করো কান দিয়ে আওয়াজ শুনলে যে গেটটা খুলো, এবার মাথায় সেই জিনিসটা প্রসেসিং হলো, তুমি পা দিয়ে হেঁটে হেঁটে গেটটা খুলতে যাচ্ছ। তো এটা কে কাজটা করছে? এটা হচ্ছে স্নায়ুতন্ত্র এই কাজটা করছে, কান দিয়ে আওয়াজটা শুনছে আর পায়ের মধ্যে আওয়াজটা পাঠাচ্ছে, দিয়ে তোমার একটা পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করছে। তো এই জন্য একে বলা হচ্ছে ভৌত সমন্বয়ক। ফিজিক্যালি তুমি লোকটা ওখানে যাচ্ছ। আমরা যখন দৌড়াই তখন অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, তার জন্য পেশিতে অতিরিক্ত গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ দরকার হয়। এটা ইজি জিনিস। আমরা যখন দৌড়াবো, তো দৌড়ালে কি শক্তি থাকতে হবে, যার দেহের মধ্যে শক্তি বেশি, যে বেশি স্ট্রং, সে বেশি জোরে দৌড়াতে পারবে। তাহলে দৌড়ানোর জন্য কি অতিরিক্ত শক্তির প্রয়োজন। এই শক্তি কোথা থেকে আসবে? এই শক্তি পেশির অতিরিক্ত গ্লুকোজ, মানে আমাদের দেহের যে পেশি কোষগুলো আছে, সেই কোষের মধ্যে যে গ্লুকোজগুলো জমা আছে, সেই গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ দরকার হয়ে পড়ে। আচ্ছা, বলছে যে আমরা যখন দৌড়াবো তো পেশি কোষগুলোর মধ্যে গ্লুকোজ আর অক্সিজেন পাঠাতে হবে। পেশি কোষগুলোর মধ্যে গ্লুকোজ আর অক্সিজেন গেলেই গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে ভেঙে ভেঙে শক্তি তৈরি হবে, আর সেই শক্তির সাহায্যে কি করবে, আমরা দৌড়াবো, ঠিক আছে। তো যখন দৌড়াচ্ছি সেই জন্য শ্বাস গতি বৃদ্ধি, মানে আমাদের যে অক্সিজেন দরকার, অক্সিজেন কোথা থেকে আসবে? আমরা যখন বেশি করে শ্বাস নিব তখন তো অক্সিজেন আসবে। যখন আমরা শ্বাস নিচ্ছি, তো এই যে আমাদের দৌড়ানোর সময় অক্সিজেন বেশি করে দরকার, তার মানে আমাকে বেশি করে শ্বাস নিতে হবে, মানে আমি যে শ্বাস নিচ্ছি তার গতিকে আমাকে বাড়াতে হবে। আচ্ছা, শ্বাসগতি ও হৃদগতি বৃদ্ধি কেন পাবে? এই যে তুমি অক্সিজেনটা নিলে, এটা শ্বাস নিলে, তো তোমার ফুসফুসে এসে পৌঁছালো, কিন্তু এটা কি সারা দেহে পৌঁছালো, সমস্ত কোষে পৌঁছালো না। কিভাবে পৌঁছাবে?
তোমার দেহের থেকে ফুসফুস থেকে রক্ত থেকে এই যে অক্সিজেনটা হৃৎপিণ্ড যাবে, হৃৎপিণ্ড থেকে রক্ত আবার সারা দেহে ছড়িয়ে দিবে। ঠিক আছে? তো এই সারা দেহে অক্সিজেনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু হৃৎপিণ্ডটাকেও খুব পাম্পিং করতে হবে, দ্রুত হৃৎপিণ্ড হার্টবিট দ্রুত হতে হবে। ঠিক আছে? হৃদস্পন্দনটা দ্রুত হতে হবে, তাহলেই না সারা দেহে অক্সিজেনটা তাড়াতাড়ি পৌঁছায় যাবে। পেশিতে রক্ত সরবরাহ বেড়ে যায়। কি বলছে? সেই জন্য শ্বাসগতি ও হৃদগতি বৃদ্ধি পায় ও পেশিতে রক্ত সরবরাহ বেড়ে যায়। রক্ত পেশি কোষে গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ করে। এই যে পরের লাইনটা, রক্ত কি করছে? রক্ত কোষে কোষে পৌঁছে দিচ্ছে কি? গ্লুকোজ আর অক্সিজেন। রক্ত গ্লুকোজ আর অক্সিজেন দিয়ে বলছে এই গ্লুকোজ আর অক্সিজেনকে ভেঙে তুমি সেখান থেকে শক্তি তৈরি করো, এরকম কিছুটা। ঠিক আছে? এই কাজটাই করছে। এই কারণে ফুসফুস দ্রুত ও গভীরভাবে শ্বাস নেয়। অক্সিজেন বেশি দরকার, তো বেশি করে শ্বাস নেবে ফুসফুসটা। ঠিক আছে? হৃৎপিণ্ড দ্রুত পাম্প করে পেশিতে গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ করে। তো কি করছে? হৃৎপিণ্ডটা বেশি করে পাম্পিং করছে যেন রক্তটা সারা দিয়ে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, যার মাধ্যমে কী হবে? পেশিকোষে যেন গ্লুকোজ আর অক্সিজেন ঠিকঠাক মতো সরবরাহ হয়। মস্তিষ্কের রক্তের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা শনাক্ত করে এবং মধ্যচ্ছেদে পঞ্জরস্থ পেশি, হৃৎপিণ্ড, প্রয়োজনীয় স্নায়ু স্পন্দন পৌঁছে দেয়। স্নায়ুতন্ত্র এইভাবে বিভিন্ন অঙ্গতন্ত্রের মাধ্যমে সমন্বয় সাধন করে। তো কি করছে? এই যে স্নায়ুতন্ত্র, মধ্যচ্ছেদ বা শ্বাসপেশি, যাকে বলা হয় ডায়াফ্রাম, ফুসফুসের নিচে আছে। পঞ্জরস্থ মানে আমাদের পাঁজরগুলো, বুকের যে পাঁজরগুলো আছে সেই পাঁজরগুলোর মাঝখানে যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোর সাহায্যে কি হবে? এই পেশিগুলোর সাহায্যে আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই শ্বাস নেওয়া আর ছাড়ার কাজটা হচ্ছে পেশিটা। দেখবা যখন শ্বাস নিবে তখন বুকটা ফুলে যাবে। ঠিক আছে? একটু একটু উপরের দিকে উঠে আসছে মনে হচ্ছে। তো এইগুলো পেশিটা করছে। পেশিটা ওরকম একটু সামনের দিকে বুকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ফলে ভিতরে ফাঁকাটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য তুমি শ্বাস নিতে পারছো আর শ্বাসবায়ুটা ভিতরে যাচ্ছে সহজে। হৃৎপিণ্ডে প্রয়োজনীয় স্নায়ুস্পন্দন পৌঁছে দেয়। আমাদের কে এই কাজগুলো করছে? স্নায়ুতন্ত্র ফুসফুসকে সিগন্যাল দিচ্ছে, পঞ্জরস্থ পেশিকে সিগন্যাল দিচ্ছে, হৃৎপিণ্ডকে সিগন্যাল দিচ্ছে, সব জায়গায় সিগন্যাল দিয়ে আমাদের কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে। আর অঙ্গতন্ত্রের মাধ্যমে কী করছে? একটা সমন্বয় সাধন করছে। তাহলে সমন্বয় সাধন কী জিনিস? যে প্রক্রিয়ায় প্রাণীদেহ বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে তাদের কাজের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন মানে এক কথায় সব জিনিসগুলোকে মিলে মিশে একটা ইউনিট হিসাবে কাজ করতে সাহায্য করা। তো আমাদের দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে একটা বিশেষ যোগাযোগ গড়ে উঠছে, তার মাধ্যমে কি হচ্ছে? এই যে যোগাযোগটা একেই বলা হচ্ছে সমন্বয় সাধন করা। ঠিক আছে? স্নায়ুতন্ত্র কাকে বলে? স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত, যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন হয়, তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলছে? স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত। স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত। স্নায়ুকোষকে কি বলে? স্নায়ুকোষকে আবার ইংরেজিতে নিউরন বলা হয়। তাহলে কি দিয়ে গঠিত স্নায়ুতন্ত্র? স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত। কি একটা তন্ত্র, এর সাহায্যে কি হয়? এর সাহায্যে প্রাণীদেহ উদ্দীপনা গ্রহণ করবে আর উদ্দীপনায় সাড়া দিবে। উদ্দীপনায় সাড়া দিয়ে কি করবে? ওর যে চারপাশের পরিবেশ আছে তার সঙ্গে সে সামঞ্জস্য রক্ষা করবে, মানে তার সঙ্গে তার সম্পর্কটাকে ঠিক রাখবে। আর কি করবে এই তন্ত্র? দেহের বিভিন্ন যন্ত্রের মধ্যে কাজের মধ্যে সমন্বয় সাধন করে। ঠিক আছে? যখন যেটা করতে হবে সবগুলো যখন ঠিক মতো যেন কাজ করে। যেমন হৃৎপিণ্ডের মাধ্যমে যে রক্ত সংবহন হবে কি না, হৃৎপিণ্ডের সাহায্যে যে রক্তটা সারা দেহে ছড়িয়ে যাবে, এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে? ফুসফুস আমাদের শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে? তো এই যে শ্বাসবায়ু, শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম,
ঠিক আছে, মানে শ্বাসবায়ু আদান প্রদানের যে সিস্টেমটা আছে, রেসপিরেটরি সিস্টেম। তারপরে কি আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, যার মাধ্যমে রক্ত সংবহন হবে। এই যে এখানে কি করছে, এই দুটো যন্ত্র আর তন্ত্রকে একসঙ্গে কাজ করাচ্ছে, এদের মধ্যে সমন্বয় সাধন করছে। ঠিক আছে, যেমন কি করছে, রক্ত পৌঁছানোর জন্য রক্ত সংবহন তন্ত্র, আর অক্সিজেন পৌঁছানোর জন্য মানে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য শ্বাসতন্ত্র বলতে ফুসফুসটাকে কাজ করাচ্ছে। মানে দুটো, এই যে দেখো, রক্ত আর এই যে শ্বাসবায়ু, এই দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। বলতে গেলে ফুসফুস আর হৃৎপিণ্ডের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করছে কে, এই স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এই স্নায়ুতন্ত্র কি করছে, রক্ত সংবহনের জন্য হৃৎপিণ্ড আর শ্বাসবায়ুর জন্য ফুসফুস, দুটোর মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। এই জন্য একে বলা হচ্ছে, এই যে তন্ত্র, যার মাধ্যমে কি হচ্ছে, সমন্বয় সাধন করছে, মানে দুটোকে একসঙ্গে কাজ করতে সাহায্য করছে, এই তন্ত্রকে বলা হবে স্নায়ুতন্ত্র। তাহলে আরেকবার স্নায়ুতন্ত্র কাকে বলে, স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত, স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত, যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ। তাহলে কি দেখো, ডেফিনেশনটা যদি ভালো করে বুঝে যাও তাহলেই কিন্তু তোমরা বুঝে যাবে বাকি স্নায়ুতন্ত্রের কাজকে। ডেফিনেশনটা আরেকবার, স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত, যে তন্ত্রের সাহায্যে প্রাণীদের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্রের মধ্যে সমন্বয় সাধন হয়, তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। এবার স্নায়ুতন্ত্রের কাজ ডেফিনেশনের মধ্যে দেওয়া আছে 1 নম্বর পয়েন্টটা কি বলছে, প্রাণীদেহে বিভিন্ন যন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা। এখানে কি লাইনটা লেখা আছে, যন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা, একই জিনিস, এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করা। 2 নম্বর কি বলছে, দেহের বৈহিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা, মানে দেহের বাইরের থেকে এবং ভিতর থেকে উদ্দীপনা গ্রহণ কর। তাহলে কি করছে, দেহের বৈহিক মানে বাইরের থেকে এবং ভেতর থেকে উদ্দীপনা গ্রহণ করবে। এই যে এখানে লেখা আছে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, ব্যাস। তারপরে উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা। এখানে 3 নম্বর বলছে, উদ্দীপনা সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, দেহস্থ বিভিন্ন পেশি সংকোচন ও বিভিন্ন গ্রন্থির ক্ষরণে সাহায্য করে। সেই জিনিসটাই সংযোগ স্থাপন। আবার একই কথা বলছে, স্নায়বিক পথ, সকল জীবের বৈশিষ্ট্য হলো সংবেদনশীলতা। সকল জীবের বৈশিষ্ট্য কি, সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি, সংবেদনশীলতা। এটি উদ্দীপনায় সাড়া দেওয়ার সক্ষমতা। তাহলে এই যে সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা কাকে বলে, উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। সমস্ত জীবের মধ্যে এই সংবেদনশীলতা ধর্মটি রয়েছে। এবার অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য এখানে দেওয়া আছে। এটা জাস্ট ইজি, কিছুই না। অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে না, অনাল। বহিঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে। অন্তঃক্ষরা গ্রন্থির উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে, আর বহিঃক্ষরা গ্রন্থি উৎসস্থলে বা দূরবর্তী স্থানে কাজ করে। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হবে, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক নিঃসৃত হবে। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হচ্ছে পিটুইটারি অ্যাড্রিনাল, আর বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি, স্তন গ্রন্থি এবং ঘর্মগ্রন্থি ইত্যাদি।